সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড হেডিংলি টেস্ট অর্থাৎ ফার্স্ট টেস্ট নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব, যেখানে ইন্ডিয়াকে হারতে হয়েছে, কেন হারতে হলো, কি কি ভুল তারা করলো, কি কি জিনিস তাদেরকে শুধরোতে হবে এবং ইংল্যান্ডের দিক থেকে কি কি ঠিক হয়েছে বা ইন্ডিয়ার জন্যই বা কি কি পজিটিভ ছিল, ইংল্যান্ডের চিন্তার কারণ কি হতে পারে, সব কিছু নিয়ে ছোট্ট ছোট্ট করে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করবার চেষ্টা করব। সবার আগে যেটা বলতে হবে, এই লসটা ইন্ডিয়ার জন্য একটা শকিং লস। আমরা কিন্তু ম্যাচে ছিলাম, খুব বড় সড়ো করে ম্যাচে ছিলাম আমরা, কিন্তু তারপরও আমাদেরকে হারতে হয়েছে। শকিং লস কেন বলছি, দুটো স্ট্যাটিস্টিক্স বলি, আপনারা সেটা বুঝতে পারবেন। একটা হচ্ছে ইন্ডিয়া দুই ইনিংসে এই টেস্টে টোটাল 835 রান তুলতে পেরেছে। এর থেকে অধিক রান একটা দল দুই ইনিংস মিলিয়ে একটা টেস্টে তুলেছে, তা সত্ত্বেও তাদেরকে হারতে হয়েছে। এই ঘটনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র 3বার ঘটেছে, অর্থাৎ চতুর্থ হাইয়েস্ট রান দুই ইনিংস মিলিয়ে তোলবার পর ইন্ডিয়াকে কিন্তু হারতে হয়েছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে। আমি সর্বকালের ইতিহাস বলছি। এবং ইন্ডিয়া 350+ রান টার্গেট দিয়েছে, এরকম 60টা কেস রয়েছে অপোনেন্টকে ফোর্থ ইনিংসে, এবং তার পরবর্তীতেও তাদেরকে হারতে হয়েছে এরকম মাত্র দুটো কেস রয়েছে। 2022 সালে একবার হয়েছিল বার্মিংহামে এবং গতকাল সেকেন্ডবারের জন্য হয়েছে। তাছাড়া ইন্ডিয়া হয় জিতেছে 40-এরও অধিক টেস্টে, ইন্ডিয়া জিতেছে 350+ রান অপোনেন্টকে টার্গেট দিয়ে, আর বাকিগুলো ড্র হয়েছে। ফার্স্ট অফ অল এটা তো আমাদেরকে মানতে হবে, যেরকম সারফেস এক্সপেক্টেড ছিল হেডিংলি থেকে, সেরকম সারফেস তো পাওয়া যায়নি। একটা পাটা উইকেট ছিল, এটাকে পাটাকা উইকেট বলে। একদম ফার্স্ট সেশন দেখেই বোঝা যাচ্ছিল যে ভাই এই টেস্ট ম্যাচে যদি না পিচের চরিত্র খুব বেশি বদলায় তৃতীয় দিনের পর থেকে, সেক্ষেত্রে আমরা প্রচুর রান পেতে চলেছি এবং সেই জিনিসটা আমরা একদম 5 দিন যাবত দেখতে পেয়েছি। প্রচুর যে ল্যাটারাল মুভমেন্ট ছিল তা নয়, প্রচুর যে সুইং পাওয়া যাচ্ছিল তা নয়। হ্যাঁ, ডেফিনেটলি সুইং ছিল, একদম ছিল না সেটা বলা ভুল, কিন্তু ইংল্যান্ডে বিশেষ করে হেডিংলিতে আপনি যেরকম কন্ডিশনস এক্সপেক্ট করবেন সেরকম কিন্তু ছিল না। সেই জায়গা থেকে আমরা পান্ত হোক, গিল হোক, কিংবা হোক KL রাহুল, কিংবা আপনারা যদি দেখেন পোপের দিকে, আপনারা যদি দেখেন ডাকেটের দিকে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে একবার একটু সময় কাটিয়ে ফেলেছে, একটু সেট হয়ে গেছে। প্রপার কিন্তু ক্রিকেটিং শটস খেলতে পারলে রেজাল্ট ছিল সেখানে ব্যাটসম্যানদের জন্য। তারা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট রাখতে পারছিল, যখন চাইছিল তখন রান হচ্ছিল। অ্যাকচুয়ালি ফার্স্ট ইনিংসের পরবর্তীতে ইন্ডিয়া লিড নিতে পেরেছিল, সেখান থেকে পরিষ্কার হয়ে যায় যে ইন্ডিয়া ম্যাচে খুব ভালোভাবে ছিল, ইনফ্যাক্ট ইন্ডিয়া এগিয়ে ছিল। কিন্তু সেকেন্ড ইনিংসে এমন কিছু ঘটনা ঘটে যেটার জন্য কিন্তু আমরা এই ম্যাচের থেকে বাইরে হয়ে যাই, আমরা ম্যাচটা হেরে যাই। এবং কোথা থেকে প্রবলেমটা শুরু হয়, অ্যাকর্ডিং টু মি, KL রাহুল এবং ঋষভ পান্তের সেকেন্ড ইনিংসে যে একটা অসাধারণ পার্টনারশিপ হয়েছিল, এবং সেই পার্টনারশিপটা যে মুহূর্তে ভাঙলো, তারপর থেকে আমরা আর ম্যাচে ফিরতে পারিনি। তারপর থেকে ম্যাচের রাশ সম্পূর্ণরূপে ইংল্যান্ড নিজেদের দিকে নিয়ে নেয় এবং সেখান থেকে মূল গন্ডগোলটা শুরু হয়। আর বেসিক্যালি গন্ডগোলটা হয়েছে ফিফথ ডেতে অনেক বেশি। ফোর্থ ডে অবধি আমরা ম্যাচে ছিলাম, যখন এত বড় একটা টার্গেট দেওয়া হয়েছে অপোনেন্টকে। ইন্ডিয়া মাত্র একবার কনসিড করেছে 350+ রান ফোর্থ ইনিংসে টেস্ট ক্রিকেটের ইতিহাসে। সেখানে আপনি বলবেন যে এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, 100%। ফিফথ ডেতে প্রবলেম করে দিয়েছে বেন ডাকেট। অসাধারণ একটা ইনিংস খেলেছে, দারুণ ইনিংস খেলেছে। বিশেষ করে বুমরাকে যেভাবে ডাকেট খেললো, যেভাবে জাদেজাকে ডাকেট খেললো, রাফগুলোকে যেভাবে পিচের ইউজ করতে দেওয়া হলো না জাদেজাকে, ব্রিলিয়ান্ট। ডাকেটের ইনিংসটা দুটো টিমের মধ্যে অনেক বড় করে একটা পার্থক্য তৈরি করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটা মানতেই হবে যে পঞ্চম দিনে বোলারদের জন্য একেবারে হেল্প ছিল না। এক্সকিউজ দেওয়া উচিত নয়, কিন্তু এটা সত্যি কথা যে পিচ থেকে যদি একটু হেল্প ফাস্ট বোলাররা পেতো, সেক্ষেত্রে কিন্তু ফিফথ ডেতে খেলাটা অন্যরকম দেখাতো। কিছু ছিল না, না জাসপ্রীত বুমরার বলে কিছু হচ্ছে, প্রাসিদ কৃষ্ণা মাঝে মাঝে একটু জ্বলে উঠছে, সিরাজ মাঝে মাঝে একটু জ্বলে উঠছে। ইনফ্যাক্ট আমি তো বলবো ফিফথ ডেতে ইন্ডিয়ার বেস্ট বোলার সিরাজই ছিল। উইকেটের লিস্ট হয়তো আপনাকে সেই জিনিসটা দেখাবে না, এবং বুমরা সে আমাদের প্রাইম বোলার, তার ইনএফেক্টিভ হয়ে যাওয়া, সেটা তো একটা দেখুন, সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ফিফথ ডেতে। এবং শুভমান গিলের ক্যাপ্টেন্সি, সেটাও একটু ডিফেন্সিভ ছিল, প্রচুর ক্যাচ মিস হয়েছে। জয়সওয়াল যদি ফার্স্ট সেশনেই অ্যাকচুয়ালি ডাকেটের ক্যাচটা ধরে নিত, যেটা এই স্ট্যান্ডার্ডে ইন্টারন্যাশনাল লেভেলে আপনি বলবেন যে হ্যাঁ 100% ক্যাচ ছিল, একটু কঠিন ছিল কিন্তু ক্যাচ অবশ্যই ছিল। ওটা কিন্তু এমন কোনো কঠিন ক্যাচ ছিল না যেটা ফেলে দিলে বলতে হবে যে না এটা তো হতেই পারে, না এটা হতে পারে না। জয়সওয়ালের ক্যাচটা ধরা উচিত ছিল, ম্যাচের রেজাল্ট সম্পূর্ণ অন্যরকম হতে পারতো। জো রুটের মতন এত এক্সপিরিয়েন্সড একজন ব্যাটসম্যান রয়েছে যে ম্যাচে ব্যাট করতে আসছে এমন একটা সময় যেখানে অলরেডি ভারত কোণঠাসা হয়ে গেছে, ইংল্যান্ড অলরেডি ম্যাচে চলে এসেছে সম্পূর্ণরূপে, সেখান থেকে হারাটা হবে হচ্ছে ব্লান্ডার। সেখানে জরুর তার এক্সপিরিয়েন্স দিয়ে ম্যাচ বের করে নেবে, সেটা তো জানা গল্প। কিংবা ক্রলি যেভাবে ব্যাটিং করেছে সেটাও সত্যি প্রশংসনীয়। একটা সাইড সম্পূর্ণরূপে সে ধরে রেখেছিল, অন্যদিকে ডাকেট অ্যাটাকিং ব্যাটিং করে যাচ্ছে, ক্রলি আর একটা দিক ধরে রয়েছে। তো একটা দারুণ ওপেনিং স্ট্যান্ড গতকাল ইংল্যান্ড পেয়েছে। এবার যদি কথা বলি 5 দিন যাবত আমাদের দিক থেকে, ভারতবর্ষের দিক থেকে কি ভুল হয়েছে, দেখুন অনেকগুলো ভুল রয়েছে। প্রথম কথা তো জয়সওয়ালের একটা ক্যাচ পড়েছে, সেটার জন্য আমরা হেরে গেছি, ব্যাপারটা এরকম নয়। অনেকগুলো ক্যাচ মিস হয়েছে, এতগুলো ক্যাচ মিস হলে আপনি টেস্ট ম্যাচ জিততে পারেন না। কমসে কম 5 থেকে 6টা জেনুইন ক্যাচ ছিল যেগুলো আমাদের ধরা উচিত ছিল, যার মধ্যে একা 4টে জয়সওয়ালের ছিল। তো জয়সওয়ালের এই ক্যাচিং নিয়ে, যাকে একজন সেফ ফিল্ডার মনে করা হয়, ভালো ফিল্ডার মনে করা হয়, সে ভালো ফিল্ডার 100%, কিন্তু কেন তার দিক থেকে এরকমটা হলো সেটা নিয়ে তাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। আমার মনে হয় না খুব বেশি তার উপরে আমরা যদি ক্রিটিক্যাল হয়ে যাই,
ক্যাচ মিস হয়, ঠিক আছে, হওয়া উচিত নয়, কিন্তু ক্যাচ মিস হয়। আমি এবি ডিভিলিয়ার্সকেও ক্যাচ মিস করতে দেখেছি, এটা হয়ে থাকে। তো আমার মনে হয় যে সেটার উপরে সে কাজ করবে এবং পরবর্তী সময় সে ভালো হয়ে ফিরবে। কিন্তু ক্যাচ মিস ডেফিনেটলি তো ম্যাচ মিস, সেই ঘটনাই ঘটেছে। এবং দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে শুভমান গিলের ক্যাপ্টেন্সি, প্রচণ্ড ডিফেন্সিভ একটা ক্যাপ্টেন্সি আমরা দেখতে পেয়েছি কিন্তু ফিফথ ডেতে। ফোর্থ ইনিংসে যেভাবে ফিল্ড খুলে রেখে দিয়েছিল, অ্যাটাকিং মাইন্ডসেট থেকে যে আমরা 10 উইকেট নিতে নামছি, সেরকম ফিল্ড প্লেসমেন্ট শুভমান গিলের দিক থেকে দেখতে পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি একটা বার্তা পাঠানোরও বিষয় থাকে, টেস্ট ক্রিকেটে এগুলো ম্যাটার করে, এটা টি20 বা ওডিআই নয়। আপনি কিরকম ফিল্ড প্লেসমেন্ট করছেন, সেখান থেকে আপনার অ্যাপ্রোচ কি, আপনার মাইন্ডসেট কি, এই স্কোরটাকে আপনি এনাফ মনে করছেন কি করছেন না, সেটার ব্যাপারে কিন্তু অপোজিশনের যে ক্যাম্প সেখানে মেসেজ যায় এবং সেই অনুযায়ী তারা তাদের কার্যপ্রণালী ঠিক করে যে আজকে আমরা এই রান চেসটাকে কিভাবে অ্যাপ্রোচ করবো। গৌতম গম্ভীরের মতন এত অ্যাটাকিং মাইন্ডসেটের একজন ক্যাপ্টেন, তিনি কোচ, তার পরবর্তীতে ইন্ডিয়া শুভমান গিলের এরকম একটা অ্যাটিটিউড থাকবে ফিফথ ডেতে, এরকম অ্যাপ্রোচ থাকবে, সেটা আমার কাছে এক্সপেক্টেড ছিল না। আমার মনে হয় গিলের এটা ফার্স্ট টেস্ট, তাকে সময় দিতে হবে, রুথলেস মেন্টালিটির প্রয়োজন রয়েছে, বিশেষ করে যখন আপনি ম্যাচে কন্ট্রোলে রয়েছেন, এত বড় একটা টার্গেট দিয়ে দিয়েছেন। বিদেশে টেস্ট জিততে গেলে রুথলেস মেন্টালিটি প্রয়োজন, সেটা দেখতে পাওয়া যায়নি ফার্স্ট টেস্ট। এখনই আমি হার্শ ক্রিটিসিজম করতে চাইছি না, সময়ের সঙ্গে সঙ্গে সে শিখবে। তবে হ্যাঁ, ক্যাপ্টেন হিসেবে কিছু ব্লান্ডার্স সে অবভিয়াসলি করেছে, বিশেষ করে যেটা আমার খুব চোখে লেগেছে, যেখানে যেখানে বল যাচ্ছে সেখানে সেখানে ফিল্ডার নিয়ে গিয়ে দাঁড় করে দিচ্ছে। এভাবে হতে পারে না, ম্যাচের রাশ আপনার নিজের দিকে রাখতে হবে, আপনি ফিল্ডার দাঁড় করাবেন, বল সেখানে যেতে হবে, সেই অনুযায়ী বোলিং হতে হবে। তো বোলারদের সঙ্গে কোথাও একটা কমিউনিকেশনের গ্যাপ ক্যাপ্টেনের ছিল, সেটা পরিষ্কারভাবে বুঝতে পারা গেছে। আর নেক্সট যেটা প্রবলেম দেখুন সকলের কাছে, সেটা আমাদের ভিজিবল, যে টেস্ট ম্যাচটা দেখেছে পরিষ্কার বুঝতে পারবে, সেটা হচ্ছে বোলিংয়ের সমস্যা। বুমরা ছাড়া ভরসাযোগ্য বোলার কেউ নেই। কারণ আপনি যদি দেখেন সিরাজ ফার্স্ট ইনিংসে তাকে ইম্প্যাক্টফুল লাগেনি, ফার্স্ট ইনিংসে সিরাজকে সিরাজ মনেই হয়নি। সেকেন্ড ইনিংসে সিরাজ আমি অনেক বেটার বলবো, ফিফথ ডেতে ইন্ডিয়ার জন্য সেই আমার কাছে বেস্ট বোলার। বুমরাকে আবার সেকেন্ড ইনিংসে একেবারে ইম্প্যাক্টফুল লাগেনি, তার কারণ হচ্ছে বুমরা টায়ার্ড ছিল। এটা একটা কারণ, এক তো হচ্ছে কোনো রকম হেল্প ছিল না পিচ থেকে, সেটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে সে টায়ার্ডও ছিল, প্রচুর বেশি ওভার তাকে ফার্স্ট ইনিংসে করে দেওয়া হয়েছে। কেন করানো হয়েছে? কারণ শার্দুল ঠাকুরকে লুকিয়ে রাখতে হয়েছে শুভমান গিলকে। শার্দুল ঠাকুর এলেই তার উপরে একদম বাস বলের ইম্প্যাক্ট নিয়ে ইংল্যান্ড চড়াও হয়ে যাচ্ছিল। সেম জিনিসটা প্রাসিদ কৃষ্ণার ক্ষেত্রে হয়েছে, কিন্তু শুভমান গিলের কাছে কোনো অপশন ছিল না, তাকে স্পেলের পর স্পেল করিয়ে গেছে এবং প্রাসিদ কৃষ্ণা মারও খেয়ে গেছে, উইকেটও দিয়েছে, কিছু ডেডলি বলও করেছে। প্রাসিদ কৃষ্ণার সমস্যাই হচ্ছে এটা যে একই জায়গাতে কন্ট্রোল রেখে যে বল করে যাওয়া। শার্দুল ঠাকুরের সমস্যা সেটা, এটা তো আইপিএল খেলে খেলে এমন একটা অবস্থা হয়েছে যে একই জায়গায় যে বল ফেলে যাওয়া, একই লাইন লেংথ ধরে, সেই জিনিসটা এটা করতেই পারে না, টু মাচ ট্রাই করছে, প্রচুর জিনিস করতে যাচ্ছে। যারা খেলা দেখেছে বুঝতে পারবে, আমার সঙ্গে তারা একমত হবে। লাইন লেংথে মানে একটা ওভারে প্রচুর চেঞ্জেস দেখে ফেলছি আমরা। কেন এত, কেন? একটা লাইন লেংথ ধরে টেস্ট ক্রিকেটের যেটা ব্যাকরণ সেটা মেনটেন করো, এবার যখন প্রয়োজন বুঝছো তখন করো চেঞ্জেস। তখন টি20, এখন টেস্ট ক্রিকেট যে জায়গাতে গেছে, বিশেষ করে ইংল্যান্ডের মতন ব্যাটসম্যানরা যখন খেলছে, সেখানে আপনাকেও সময় অনুযায়ী টি20-র মাইন্ডসেটে একটা বোলিং আপনি করলেন, একটা পার্টিকুলার স্পেলে হয়তো করলেন, কিন্তু সেটাই করে যাওয়া গোটা টেস্ট ম্যাচ জুড়ে, টেস্ট ক্রিকেটের সংজ্ঞাটা তো বদলে যেতে পারে না। তো প্রাসিদ কৃষ্ণা এবং শার্দুল ঠাকুরকে যদি টেস্ট ফরম্যাটে সফলতা পেতে হয়, সেক্ষেত্রে এই বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, তাদের লাইন এবং লেংথ নিয়ে, তাদের মাইন্ডসেট নিয়ে, এবং সেখানেই কোচদের রোলটা বড় হয়ে যায়। শুভমান গিলকে তারা বাধ্য করেছে জসপ্রীত বুমরার যে অস্ত্র সেটাকে বেশি ব্যবহার করতে ফার্স্ট ইনিংসে, সেটা একটা গন্ডগোল 100% হয়েছে। এবং জাদেজা এত এক্সপিরিয়েন্সড একজন বোলার, ফিফথ ডেতে সে ডাকেটকে ধরে রাখতে পারেন। ডাকেট যেভাবে রিভার্স সুইং খেলে গেছে, যেভাবে সুইচ হিট খেলেছে এবং যেভাবে 25-30 রান এই পার্টিকুলার শটগুলো খেলে সে জাদেজার ওভারে বের করেছে, সেটা জাদেজার হতে দেওয়া উচিত ছিল না। পরবর্তীতে সে বুঝতে পেরেছে কোন লাইন লেংথে ডাকেটকে ধরে রাখা যাবে, কিভাবে তাকে বাধা যাবে, কিন্তু সেটা জাদেজার মতন এক্সপিরিয়েন্স বোলারের থেকে আরও অনেক আগে এক্সপেক্টেড ছিল। ততক্ষণে ম্যাচে অনেক কিছু হয়ে গেছে, ততক্ষণে ইন্ডিয়া সম্পূর্ণরূপে ব্যাকফুটে চলে গেছে। জাদেজার এক্সপিরিয়েন্স দিয়ে যদি সে রাফসগুলোকে ইউজ করতে পারতো, যেটা ডাকেটটাই করতে দিচ্ছিল না, সেই জায়গায় কিন্তু খেলাটা ঘুরে যেতে পারতো যদি জাদেজা ওখানে ক্যাপেবল হতো। আরেকটা যেটা খুব বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে লোয়ার মিডিল অর্ডার কোলাপস। মানে ইন্ডিয়া এই প্রবলেমটাতে দুটো ইনিংসেই ফেসেছে এবং খুব বড় করে ফেসেছে। 31 রানে 6 উইকেট পড়েছে সেকেন্ড ইনিংসে, ফার্স্ট ইনিংসে 41 রানে 7 উইকেট পড়েছে। এটা হওয়া উচিত ছিল না। অ্যাকচুয়ালি ফার্স্ট ইনিংসে গৌতম গম্ভীরের পোস্ট ম্যাচ কনফারেন্স যদি আপনারা দেখেন, সে নিজেই বলেছে আমাদের 580 থেকে 600 রান তোলা উচিত ছিল ফার্স্ট ইনিংসে। অ্যাকচুয়ালি তাই, যে জায়গায় ইন্ডিয়া ছিল তাদের পক্ষে আরামসে সেই রানটা তোলা সম্ভব ছিল। সেক্ষেত্রে ইংল্যান্ডকে আপনি কখনোই ম্যাচে তারপর দেখতে পেতেন না, কিন্তু যেহেতু কোল্যাপসটা হয়ে গেছে ফার্স্ট ইনিংসে, গন্ডগোল হয়ে গেছে। ইনফ্যাক্ট সেকেন্ড ইনিংসেও যদি কোল্যাপসটা না হতো, সেক্ষেত্রে ইন্ডিয়া 450 রান টার্গেট দিতে পারতো এবং সেক্ষেত্রে কিন্তু মানে একটা দিনে 450 রান করে ম্যাচ জেতা, টেস্ট ম্যাচ ফোর্থ ইনিংসে, এটা ডিফিকাল্ট টাস্ক। হয়তো ইংল্যান্ড সেক্ষেত্রে ডিফেন্সিভ হয়ে যেত, যে না আমরা টেস্ট ম্যাচটা বাঁচিয়ে নিই, আমরা ম্যাচ জেতার কথা না ভাবি, এবং সেই জায়গায় কিন্তু ম্যাজিক ঘটতে পারতো যে ইন্ডিয়া তখন সম্পূর্ণরূপে সেকেন্ড সেশন থেকে চড়াও হয়ে যেত। যখনই একবার
স্ট্র্যাটেজিটা বুঝে যাওয়া যেত ইংল্যান্ডের, সেই অনুযায়ী ফিল্ড সেট করে শুভমান গিল কিন্তু যথেষ্ট প্রেশার ক্রিয়েট করতে পারতো, কিন্তু সেটা হলো না কারণ এই ব্যাটিং কোল্যাপস। এবং ইংল্যান্ডের টেলেন্ডাররা কি করেছে সেদিকে যদি আমরা তাকাই, তারা তো সেকেন্ড ইনিংসে ব্যাট করতে তাদেরকে হয়নি, ইংল্যান্ড ম্যাচ জিতে বেরিয়ে গেছে। ফার্স্ট ইনিংসে শেষ 5 উইকেটে 112 রান তুলেছে তারা, 112 রান, শেষ 5 জনের রান আপনারা যোগ করুন 112, সেখানে ইন্ডিয়ার কত জানেন 16 আর 29, এইখানেই হয়ে গেছে তফাৎটা। দুটো ইনিংস মিলিয়ে 16 আর 29 45, ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে 112। তো টেস্ট ক্রিকেটে কিন্তু লোয়ার মিডিল অর্ডারকে পোক্ত হতে হবেই। এটা টি20 নয়, এটা ওডিআই নয়, যেখানে আপনার প্রথম 6-7 জন ব্যাটসম্যান সলিড হলে আপনি ম্যাচ জিতে বেরিয়ে যেতে পারেন বা ম্যাচের পর ম্যাচ জিততে পারেন। যদি আপনাকে টেস্ট ক্রিকেটে লং রানে সফলতা পেতে হয়, একটা ম্যাচ আপনি আপনার টপ অর্ডার দিয়ে মিডিল অর্ডার দিয়ে আপনি বাঁচিয়ে দিতে পারেন, কিন্তু যদি লং রানে সফলতা পেতে হয় আপনার লোয়ার মিডিল অর্ডারকে বড় সড়ো করে কন্ট্রিবিউট করতে হবে, যেটা ইংল্যান্ডের ক্ষেত্রে হয়, যেটা নিউজিল্যান্ডের ক্ষেত্রে হয়, যেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয়। সেই জিনিসটা ইন্ডিয়ার দিক থেকে আমরা দেখতে পেয়েছি একটা সময় রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে, বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে। আবার তখন টপ অর্ডার ফেল করতো, তখন লোয়ার মিডিল অর্ডার বা মিডিল অর্ডারকে খেলতে হতো। এখন টপ অর্ডার যখন রান করেছে তখন আমরা দেখতে পাচ্ছি লোয়ার মিডিল অর্ডার পারফর্ম করছে না। তো একত্রিত হতে হবে, সব কিছু একসঙ্গে আসতে হবে, তবেই কিন্তু বিদেশে টেস্ট জেতা যাবে। ইট হ্যাজ টু বি পারফেক্ট, আদারওয়াইজ বিদেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফেরা যায় না। আচ্ছা, কোনো পজিটিভ কি নেই? ডেফিনেটলি অনেক পজিটিভ রয়েছে। ব্যাটিং, শুভমান গিল ফার্স্ট ইনিংসে প্রথমবারের জন্য ক্যাপ্টেন হয়েছে, তারপর যে ধরনের ব্যাটিং করেছে ডেফিনেটলি প্রশংসনীয়। হ্যাঁ, পাটা পিচ, তারপরেও যখন একটা সেঞ্চুরি করে একটা ব্যাটসম্যান, যখন একটা 147 রান ইনিংস খেলে, ডেফিনেটলি ব্যাটসম্যান ভালো খেলেছে, হ্যান্ডস ডাউন। শুভমান গিলের ব্যাটিং যথেষ্ট ভালো নয় টেস্ট ক্রিকেটে, আমার অন্তত লাগে না। টেস্ট অ্যাভারেজ তার ভালো নয়, এখনও যথেষ্ট ডাউট আমার মনের মধ্যে রয়েছে, কিন্তু ফার্স্ট ইনিংসে তার ব্যাটিং দেখে মজা পেয়েছি এবং সেকেন্ড ইনিংসে তার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। একই সঙ্গে সঙ্গে এটা বলবো, যেরকম পাটা পিচ ছিল, সে যদি কিছু রান করে দিয়ে যেত, 40 50 60 যে কোনো রান, সেটাই কিন্তু ইন্ডিয়ার কাজে দিত। সবসময় সেঞ্চুরি করতে হবে তা নয়, কিছু একটা ইম্প্যাক্ট যদি সে রাখতে পারতো, সেটা সে সেকেন্ড ইনিংসে রাখতে পারেনি। আমার মনে হয় সেটা তার জন্য একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এবং ঋষভ পন্থ, যে কিন্তু রেকর্ড করে দিয়েছে, প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডে দুটো ইনিংসেই একটা টেস্ট ম্যাচে সেঞ্চুরি করা, এটা চারটিখানি কথা নয়। লেজেন্ডরা এসেছে আমাদের দেশের হয়ে, ক্রিকেট খেলেছে, ব্যাটিং করেছে, কিন্তু ঋষভ পন্থের হাতে সেই রেকর্ডটা রয়েছে। এটা বিশাল বড় ব্যাপার। আপনি যত এই স্ট্যাটটাকে নিয়ে ভাববেন আপনি তত অবাক হয়ে যাবেন। তো ঋষভ পন্থের ব্যাটিং প্রচণ্ড এন্টারটেনিং অ্যাজ অলওয়েজ, আমরা দেখে মজা পাই। সেই জিনিসটা এই টেস্ট ম্যাচে হয়েছে। একই বল সেটাকে ডিফেন্ড করছে, আবার পরের বল 6 মেরে দিচ্ছে, দেখে মনে হচ্ছে কিছু বল ডিফেন্ড করছে এই জন্য যে টেস্ট ম্যাচ, চলো ভাই একটু টেস্ট ম্যাচের মতো করেও খেলে দিই। তারা সবাই বলবে কি টি20 খেলছে ভাই, একটু ডিফেন্ড করেই দিই। যেন ডিফেন্ড করাটা মনে হচ্ছে যে জোর করে আর কি, মানে কর্তব্য পালন করছে আর কি। বেসিক্যালি এসছে 6-4 মারতেই। তো যে ব্যাটিং সে করেছে দুটো ইনিংসেই, যতক্ষণ ঋষভ পন্থ ক্রিজে ছিল না, মনে হচ্ছিল যে ভাই কি দেখছি ভাই, মনে হচ্ছে যেন ইন্ডিয়া তো মানে এই টেস্ট সিরিজ জিতে যাবেই। তো ঋষভ পন্থ আমাদের শেষ 4-5 বছরের বেস্ট টেস্ট ব্যাটার, এবং সেই জিনিসটা সে এই টেস্ট ম্যাচে আরও একবার প্রমাণ করেছে। KL রাহুল যে ফার্স্ট ইনিংস আউট হয়ে গেছিল বটে, কিন্তু ফার্স্ট ইনিংসেও কিন্তু সে সলিড ব্যাটিং করেছে এবং সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করেছে। অবভিয়াসলি সবাই প্রশংসা তো করবেই, কিন্তু যখন ঋষভ পন্থ উল্টো দিক থেকে অসাধারণ ব্যাটিং করে যাচ্ছে এবং টানা মেরে খেলে যাচ্ছে উল্টো দিকে, সে কিন্তু তার কামনেস ধরে রেখেছিল। একটা সময় পরে সেও গিয়ার আপ করে, একটা সময় পরে সেও যখন বুঝতে পারে যে না এবার ব্যাটিং করার জন্য একদম আদর্শ সময়, এখন ভালো বল আসছে ব্যাটে, সঙ্গে সঙ্গে সেও গিয়ার আপ করে। তো ডেফিনেটলি এদের ব্যাটিং দেখে মজা পেয়েছি। জয়সওয়াল ভীষণ ভালো একটা ইনিংস খেলেছে। জয়সওয়াল একজন দুর্দান্ত টেস্ট প্লেয়ার, সেটা আমরা দেখতে পাচ্ছি। ক্যাচিং নিয়ে গেন একটু তারও মন খারাপ থাকা উচিত, আমার মনে হয় সেই জায়গা থেকেই শুধরানো হবে। ইংল্যান্ডের জন্য যেটা টেনশনের কারণ হবে সেটা হচ্ছে ইংল্যান্ডের বোলিং। এই বোলিং লাইন আপে কিন্তু দম নেই। বোলিং লাইন আপ যেরকম দেখালো ফার্স্ট টেস্ট ম্যাচে, যদি এরা গ্রো না করে অ্যাজ বোলার্স, এদের যদি স্কিল, অনেক সময় হয় একটা টেস্ট ম্যাচে আপনি দেখে মনে করছেন যে এই বোলারটা স্কিল নেই, কিন্তু হয়তো তার স্কিল আছে, হয়তো এই টেস্ট ম্যাচে কোনো কারণে সেটা বেরিয়ে আসেনি, পরবর্তীতে সে গ্রো করবে। সেই জিনিসটা হলে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে আপনারা এইভাবেই রান করতে দেখতে পাবেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের খুব একটা প্রবলেম হবে না, কারণ ফার্স্ট টেস্ট ম্যাচে এদের যে এক্সপিরিয়েন্সের অভাবটা সেটা পরিষ্কার বুঝতে পারা গেছে। দেখা যাক আর্চারকে নিয়ে ইংল্যান্ডের কি ভাবনা চিন্তা থাকে, আর্চারকে আনা হয় নাকি অ্যাশেজের জন্য তুলে রাখা হয়। যদি ক্রিটিক্যাল সিচুয়েশন ইংল্যান্ড পড়ে যায় সেক্ষেত্রে আর্চার আসতে পারে। ফার্স্ট টেস্ট ম্যাচটা জিতে গেছে, এখনই তো ইংল্যান্ড আনবে বলে মনে হচ্ছে না, তাকে সম্পূর্ণরূপে এখন বিশ্রাম দেওয়া হবে বলেই মনে হচ্ছে। আর ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে তো দেখুন, আমরা যখন এই ফার্স্ট টেস্টের প্রিভিউ করেছিলাম তখনই বলেছিলাম আপনারা সকলে জানেন কতটা স্ট্রং ব্যাটিং লাইন আপ তাদের, এবং সেটার প্রকাশ সম্পূর্ণরূপে ফার্স্ট টেস্টে ঘটেছে। আমরা দেখতে পেয়েছি তাদের ব্যাটিংয়ের কি কোয়ালিটি রয়েছে, সেটা ডেফিনেটলি এখানে
টিম ইন্ডিয়াকে ভাবাবে, বিশেষ করে যেহেতু তাদের কাছে পোক্ত একটা বোলিং লাইন আপ নেই, প্রচণ্ড ইনএক্সপিরিয়েন্সড একটা বোলিং লাইন আপ রয়েছে। এই বোলিং লাইন আপনি তাদের ঘরে তাদেরকে হারিয়ে আসা এটা ডিফিকাল্ট হতে চলেছে। তো একটু ভাবনার জায়গা তৈরি হয়েছে। জাসপ্রীত বুমরা থাকা সত্ত্বেও যদি আমরা হেরে যাই, সে 3টে টেস্ট খেলবে, মানে বাকি 4টের মধ্যে 2টো খেলবে, সেই জায়গা থেকে কতটা আমরা জিতে ফিরতে পারবো এখান থেকে, বা কতগুলো টেস্ট ম্যাচে আমরা হারবো, সেটাকে নিয়ে ডেফিনেটলি চিন্তা তো হচ্ছেই, একটু তো চাপ লাগছে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, হয়তো যারা লাইভ দেখেছেন টোটালটা তারা বুঝতে পারবেন, আমার কথার সঙ্গে রিলেট করবেন। কেএল রাহুলকে কিছু জায়গাতে নির্দেশ দিতে দেখতে পাওয়া গেছে, কিছু জায়গাতে ঋষভ পান্তকে নির্দেশ দিতে দেখতে পাওয়া গেছে। একটা হয় হচ্ছে যে আপনি ক্যাপ্টেনকে কিছুটা সাজেশন দিচ্ছেন, সেটা ডিফারেন্ট, ক্যাপ্টেনের কাছে গিয়ে আপনি বলছেন। কিছু জায়গাতে সেটা কিন্তু হয়নি, একটু বেশি অ্যানিমেটেড কেএল রাহুলকে, ঋষভ পান্তকে অ্যাট টাইমস লেগেছে। শুভমান গিল তো নিজে ক্যাপ্টেন, সে তো ক্যাপ্টেন্সি করিয়েছে। তো একজনের নেতৃত্বে গোটা টিমটা চলছে নাকি এখানে অনেকগুলো মাথা রয়েছে, সেই জায়গায় কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। মানে কোথাও একটা পিভডেটে টিম ইন্ডিয়াকে দেখে মনে হয়েছে যে শুভমান গিলকে এখনও ক্যাপ্টেন হিসেবে অনেকটা রেসপেক্ট তার সিনিয়র প্লেয়ারদের থেকে বা যারা টিমের বড় নাম তাদের থেকে আদায় করে নিতে হবে, সেই জায়গাটা এখনও তার তৈরি হয়ে যায়নি। ক্যাপ্টেন করে দিলেই সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়ও না। তো সেই জায়গাতে কোথাও একটা প্রবলেম হতে পারে ভবিষ্যতে। আশা করছি এই জায়গাগুলোতে কোথাও একটা গৌতম গম্ভীর, শুভমান গিল এবং বাকিরা তারা সেম পেজে থাকবে, তারা একসঙ্গে মিলেমিশে কাজ করবে এটাকে নিয়ে। এটা প্রচণ্ড দরকারি। আপনাদের মতামত কি এই টেস্ট ম্যাচ সম্পর্কে? আপনাদের কি কি মনে হয়েছে? ভুল, ঠিক, ভালো, খারাপ সব কিছু নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট করে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। ক্রিকেট লাভার যারা ফ্রেন্ডস রয়েছে আপনাদের, তাদের সঙ্গে প্লিজ শেয়ার করে দিন, কারণ বেঙ্গলে এরকমভাবে ক্রিকেট নিয়ে ডিবেট খুব একটা তো বেশি করে না কেউ, আমরা সেটা করবার চেষ্টা করছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ, টাটা।